ঢাকার শেরেবাংলা নগরে চারপাশের কোলাহল থেমে গেলেও ক্ষমতার অলিন্দে আজ এক অন্যরকম চাঞ্চল্য। সচিবালয়ের একটি সুরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছেন রাষ্ট্রের শীর্ষ কয়েকজন নীতি নির্ধারক। টেবিলের মাঝখানে রাখা একটি পুরনো ধুলো পড়া ফাইলটির গায়ে লেখা ভিসা নীতি 2006। একটু চোখ বন্ধ করে 2006 সালের কথা ভাবুন তো। তখন মানুষের হাতে আইফোন আসেনি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তখনও হলিউডের সায়েন্স ফিকশন সিনেমার চিত্রনাট্যে বন্দী। ডিজিটাল নোম্যাড, রিমোট ওয়ার্ক, স্টার্টআপ কালচার বা ক্রিপ্টোকারেন্সি, এই শব্দগুলো তো দূরের কথা, এই ধারণাগুলোই দুনিয়াতে জন্ম নেয়নি। পুরো বিশ্ব তখনও অ্যানালগ আর ডিজিটালের এক ধোঁয়াশাপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সেই 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার বাংলাদেশের শেষ ভিসা নীতি তৈরি করেছিল। তারপর কেটে গেছে দীর্ঘ 20টি বছর। পৃথিবীর মানচিত্র, অর্থনীতি, প্রযুক্তি সবকিছু বদলে গেছে রকেটের গতিতে, কিন্তু বাংলাদেশের ভিসা নীতি পড়েছিল সেই মান্ধাতা আমলের জগদ্দল পাথরের নিচে। আজ 2026 সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন বিশ্বমঞ্চে এক নতুন আধুনিক বাংলাদেশের স্বপ্ন আঁকছেন, তখন তাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই 20 বছরের পুরনো, সেকেলে এবং অকার্যকর ভিসা নীতি। এই জগদ্দল পাথর সরিয়ে ফেলার জন্যই আজ রাতে এই রুদ্ধদ্বার বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয়েছে একটি হাই প্রোফাইল মন্ত্রিসভা কমিটি। তারা আজ শুধু একটি কাগজের খসড়া তৈরি করছেন না, তারা আক্ষরিক অর্থেই বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দেওয়ার এক মেগা মাস্টার প্ল্যান তৈরি করছেন। অনেকেই হয়তো ভাবছেন, ভিসা নীতি নিয়ে আমাদের এত মাতামাতির কি আছে? বিদেশিরা আসবে, পাসপোর্টে একটা সিল মারবে আর দেশের ভেতরে ঢুকবে, ব্যাস এতটুকুই। মারাত্মক ভুল। আন্তর্জাতিক রাজনীতি আর গ্লোবাল ইকোনমিক দাবার বোর্ডে ভিসা নীতি হলো সবচেয়ে শক্তিশালী চালগুলোর একটি। এটি কোনো সাধারণ প্রশাসনিক রদবদল নয়, এটি হলো একটি রাষ্ট্রের অদৃশ্য ফিল্টার এবং সবচেয়ে ধারালো অস্ত্র। এটি এমন এক সরকারি সিদ্ধান্ত যা উন্নত দেশের সাথে দর কষাকষির মূল হাতিয়ার হতে পারে। বিষয়ের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে একটা দেশের ভিসা নীতি আসলে কি কাজ করে। সাধারণ মানুষের ধারণা এটা কেবল ইমিগ্রেশনের একটা নিয়ম, কিন্তু গ্লোবাল ইকোনমিতে ভিসা নীতি মূলত 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ন্ত্রণ করে। 1. কে আপনার দেশে ঢুকতে পারবে আর কাকে আপনি সরাসরি লাথি মেরে বের করে দেবেন। 2. কে আপনার দেশে এসে শুধু টাকা খরচ করবে আর কে আপনার দেশ থেকে টাকা কামিয়ে নিজের দেশে পাচার করে নিয়ে যাবে। 3. কোন শর্তে একজন বিদেশি আপনার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করবে। 4 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন দেশের নাগরিকদের আপনি সমাদর করবেন আর কাদের উপর কড়াকড়ি আরোপ করবেন। একটু খেয়াল করে দেখুন, গত এক দশকে ভিয়েতনাম, ভারত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো কেন এত দ্রুত বদলে গেল। ভিয়েতনাম তাদের ভিসা নীতিকে এমনভাবে মডিফাই বা পরিবর্তন করেছে যেন স্যামসাং বা অ্যাপলের মতো গ্লোবাল টেক জায়ান্টরা সেখানে গিয়ে চোখের পলকে ফ্যাক্টরি খুলতে পারে। দুবাই নিয়ে এসেছে গোল্ডেন ভিসা। আপনার পকেটে টাকা থাকলে আর মাথায় মেয়াদ থাকলে দীর্ঘমেয়াদে থাকার রাজকীয় গ্যারেন্টি। আর আমরা বাংলাদেশ কি করছিল? আমরা পড়েছিলাম ওই 2006 সালের পুরনো নিয়মে, যেখানে একজন বিদেশি ব্যবসায়ী বাংলাদেশে এসে একটি ফ্যাক্টরি করতে চাইলে তাকে স্বরাষ্ট্র, পররাষ্ট্র আর বিনিয়োগ বোর্ডের টেবিলে টেবিলে মাসের পর মাস জুতো ক্ষয় করতে হতো। 2026 সালের এই হাইপার ফাস্ট দুনিয়ায়, যেখানে প্রতি সেকেন্ডে বিলিয়ন ডলারের ক্রিপ্টো আর এনআই ইনভেস্টমেন্ট এদিক ওদিক হচ্ছে, সেখানে এই কচ্ছপ গতির নীতি নিয়ে চলা মানে স্বেচ্ছায় অর্থনৈতিক আত্মহত্যা করা। বর্তমান সরকার ঠিক এই জায়গাটিতেই চরম আঘাত করেছে। এবার চলুন আসল অর্থনৈতিক অঙ্কের খেলাটা বুঝি। বাংলাদেশ এখন একটি অত্যন্ত সংবেদনশীল ট্রানজিশন পিরিয়ড বা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে ঢুকতে যাচ্ছি। শুনতে বেশ গর্বের মনে হলেও অর্থনীতির জন্য এটি একটি মস্ত বড় চ্যালেঞ্জ এবং এক অদৃশ্য ফাঁদ। কেন? কারণ এলডিসি থেকে বের হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে আমরা এতদিন যে শুল্কমুক্ত সুবিধা বা কোটা পাচ্ছিলাম, সেগুলো একে একে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন তৈরি পোশাক খাত বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাবে এক বিশাল ধাক্কা। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক গত কয়েক বছর ধরে সরকারকে চিৎকার করে একটা কথাই বোঝাচ্ছে, শুধু সস্তা শ্রম আর কাপড়ের ব্যবসা দিয়ে একটা দেশ বেশি দূর যেতে পারবে না। ইকোনমিকে ডাইভার্সিফাই করো, বৈচিত্র্য আনো। বৈচিত্র্য আনতে গেলে আপনার কি লাগবে? টাকা, প্রচুর টাকা এবং আধুনিক প্রযুক্তি, যেটাকে আমরা বলি এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে টাকা ঢালবে কেন? টাকা ঢালতে এলে তো তাদের কর্মকর্তাদের দিনরাত বাংলাদেশে যাতায়াত করতে হবে, এখানে থাকতে হবে। পুরনো নিয়মে একজন বিদেশি টেকনিক্যাল বিশেষজ্ঞ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বাংলাদেশে এনে 3 মাসের বেশি রাখা যেত না। প্রতি 3 মাস পর পর তাকে ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে ভিসা রিনিউ করতে হতো। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কোটি ডলার ইনভেস্ট করে বাংলাদেশে একটি সেমিকন্ডাক্টর বা এআই ফার্ম তৈরি করবে, আর তাদের চিফ ইঞ্জিনিয়ার বা প্রধান প্রযুক্তিবিদ প্রতি 90 দিন পর পর ভিসা
অফিসে লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরাবেন? কোনো বুদ্ধিমান ব্যবসায়ী এই প্যারা নিতে চাইবে? আজ মন্ত্রিসভায় যে খসড়া দেওয়া হয়েছে তার মূল স্পিরিটটাই হলো এই আমলাতান্ত্রিক দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া। সরকার চাচ্ছে হাইটেক পার্ক, সিলিকন ভ্যালির স্টার্টআপ এবং দক্ষ মানব সম্পদ বা গ্লোবাল ট্যালেন্টকে সরাসরি ভিসা দিয়ে বাংলাদেশে স্থায়ী বা দীর্ঘমেয়াদে কাজের সুযোগ করে দিতে, লাল ফিতার দৌরাত্ম্য শেষ করে লাল গালিচার সূচনা করতে। এই নতুন ভিসা নীতির খসড়ায় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর শব্দ যুক্ত করা হয়েছে। শব্দটি হলো রেসিপ্রোসিটি বা পারস্পরিক নীতি। কূটনৈতিক রাজনীতিতে এই শব্দটি একাধারে ডেঞ্জারাস আবার প্রাইডফুল। এর সোজাসাপটা মানে হলো আপনি আমার সাথে যেমন ব্যবহার করবেন আমিও আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করব, অর্থাৎ টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। বিগত কয়েক দশকে আমরা দেখেছি বাংলাদেশের কোনো স্বনামধন্য ব্যবসায়ী, স্কলার, টপ রেটেড সফটওয়্যার ডেভেলপার বা সাধারণ পর্যটক যখন আমেরিকা, ইউরোপ বা অন্য কোনো উন্নত দেশের ভিসার জন্য আবেদন করতেন তখন তাদের সাধারণ অপরাধীর মতো জেরা করা হতো। মাসের পর মাস ফাইল আটকে রাখা হতো, ব্যাংক স্টেটমেন্টের চামড়া তুলে ফেলা হতো এবং কোনো যৌক্তিক কারণ না দেখিয়ে ভিসা রিজেক্ট করে দেওয়া হতো। কিন্তু সেই সব দেশের কোনো সাধারণ নাগরিক বা ব্যবসায়ী যখন বাংলাদেশে আসতেন তখন তারা প্রায় জামায়া ধরে অনারেবল ভিসা পেয়ে যেতেন। কোনো প্রশ্ন নেই, কোনো কড়াকড়ি নেই। 2026 সালের নতুন ভিসা নীতি এই এক পেশের নতজন নিয়মের উপর একটা বড় চর মারতে যাচ্ছে। এই নীতির মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে বুক টানটান করে দাঁড়াচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কমিটি এই খসড়া যদি পাশ করে তবে নিয়ম হবে অত্যন্ত সোজা। যে দেশ বাংলাদেশের পাসপোর্টকে সম্মান দেবে, বাংলাদেশকে সহজে ভিসা দেবে, বাংলাদেশও তাদের জন্য লাল গালিচা বিছাবে। আর যে দেশ আমাদের নাগরিকদের ঝুলিয়ে রাখবে তাদের নাগরিকদেরও বাংলাদেশের সিকিউরিটি চেকের টেবিলে ঘাম ঝরাতে হবে। এটি শুধু ভিসার নিয়ম নয়, এটি 2026 সালের বদলে যাওয়া নতুন বাংলাদেশের নতুন এবং আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতির এক জ্বলন্ত ইশতেহার। এটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির এক বাস্তব প্রতিফলন। বিশ্বের দরবারে মাথা নত করে নয়, বরং মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে দাঁড়ানোর এক অমোঘ হুঙ্কার। থাইল্যান্ড বা মালদ্বীপের অর্থনীতির চাকা কিসের উপর ঘোরে? ট্যুরিজম বা পর্যটন। তারা কিন্তু আমাদের মতো দিনরাত ফ্যাক্টরিতে হাড় ভাঙা খাটুনি খেটে কাপড় বানায় না। তারা শুধু তাদের প্রকৃতিকে বিক্রি করে আর বিদেশিদের জন্য ভিসার নিয়ম পানির মতো সহজ করে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন আছে, সিলেটের চায়ের বাগান আছে, তাও কেন বাংলাদেশে বিদেশি পর্যটক দেখা যায় না? এর একটা বড় কারণ হলো আমাদের ভিসা পাওয়ার চরম জটিলতা এবং এয়ারপোর্টের হ্যারাসমেন্ট বা হয়রানি। একজন বিদেশি ট্রাভেলার যখন ইউটিউবে দেখে যে বাংলাদেশে অনারেবল ভিসা পেতে এয়ারপোর্টে 3 ঘন্টা গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তখন সে তার প্ল্যান চেঞ্জ করে বালি বা ব্যাংককে চলে যায়। নতুন ভিসা নীতি 2026-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো ট্যুরিজম খাতকে আক্ষরিক অর্থেই চাঙ্গা করা। ই ভিসা এবং সম্পূর্ণ পেপারলেস ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম চালু করার কথা বলা হয়েছে এই খসড়ায়। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে আমাদের ফরেন রিজার্ভ বা ডলারের উপর। যত বেশি বিদেশি পর্যটক দেশে সহজে ঢুকতে পারবে তত বেশি লিগ্যাল ক্যাশ ডলার আমাদের বাজারে সার্কুলেট করবে, হুন্ডি বা চোরাপথের উপর নির্ভরতা কমবে। অর্থাৎ এই ভিসা নীতি আসলে দেশের বর্তমান ডলার ক্রাইসিসের একটা বড় সমাধান হতে যাচ্ছে। গল্পটা শুনতে তো বেশ রূপকথার মতো লাগছে, তাই না? মনে হচ্ছে এই নীতি পাশ হলে কাল থেকে বাংলাদেশে ডলারের বৃষ্টি হবে। ইলন মাস্ক এসে হাইটেক পার্কে ফ্যাক্টরি খুলে বসবেন, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। এই মেগা মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে ঘাপটি মেরে বসে আছে 3টি ভয়ঙ্কর চ্যালেঞ্জ বা মরণ ফাঁদ। চ্যালেঞ্জ নম্বর 1, বিমানবন্দর ও আমলাতান্ত্রিক মানসিকতা। আমাদের ইমিগ্রেশন অফিসারদের মানসিকতাকে 2026 সালের আধুনিক দুনিয়ার সাথে ম্যাচ করতে হবে। একজন বিদেশি যখন এয়ারপোর্টে নামেন তখন যদি তাকে ডিজিটাল সিস্টেমের বদলে এখনো পুরনো কাগজের ফাইলে সই করানোর জন্য টেবিল টু টেবিল ঘোরানো হয়, তবে এই পলিসি সেলফ আবর্জনার ঝুড়িতে পড়বে। মানসিকতার ডিজিটাল ট্রান্সফরমেশন না হলে কোনো নীতিই কাজ করবে না। চ্যালেঞ্জ নম্বর 2, ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন বা আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়। একটি ভিসা ইস্যু করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এনএসআই, ডিজিএফআই এর মতো জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো জড়িত থাকে। আমাদের দেশের অলিখিত নিয়ম হলো এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের ফাইলের উপর মাসের পর মাস বসে থাকে। এই সমন্বয়হীনতা দূর করতে না পারলে নতুন নীতি কখনোই আলোর মুখ দেখবে না। চ্যালেঞ্জ নম্বর 3, ব্যবসার পরিবেশ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাকি সবকিছু, কারণ শুধু ভিসা দিয়ে তো আর বিনিয়োগ আসবে না। বিশ্বব্যাংক তাদের ইজ অফ ডুইং বিজনেস গাইডে স্পষ্ট করে বলেছেন, ভিসা সহজ করা হলো প্রথম ধাপ, কিন্তু একজন বিদেশি যদি এসে দেখে দেশে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ নেই, কর ব্যবস্থা বা ট্যাক্স পলিসি প্রতি মাসে বদলে যায়, আর আমলাদের ঘুষ না দিলে ফাইলের চাকা ঘোরে না, তবে সে ভিসা পেলেও পরের ফ্লাইটে এই দেশ ছেড়ে পালাবে। সুতরাং শুধু ভিসা নীতি বদলালেই হবে না, পুরো সিস্টেমের খোলসকেই পাল্টে ফেলতে হবে।
শেরেবাংলা নগরের সেই সুরক্ষিত কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এখন এই খসড়াটি কাটছাঁট করছে। তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন এবং খুব দ্রুতই হয়তো এটি একটি পূর্ণাঙ্গ আইন হিসেবে গ্যাজেট আকারে প্রকাশ পাবে। তবে আজকের এই মন্ত্রিসভার সিদ্ধান্ত একটা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে, বাংলাদেশ আর আগের মতো তলাবিহীন ঝুড়ি বা সস্তা শ্রমের দেশ সেজে বসে থাকতে রাজি নয়। 2026 সালের বাংলাদেশ গ্লোবাল ইকোনমির বড় রেসে নামার জন্য তৈরি হচ্ছে। আমরা আমাদের দরজা বিদেশিদের জন্য খুলতে চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব আর আত্মসম্মান বজায় রেখে। এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল গেম প্ল্যান। 2006 সালে বাংলাদেশের ভিসা নীতি আধুনিক করেছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তারই আদর্শে তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন। সরকার হয়তো একটি জাদুকরী নীতি তৈরি করেছে, কিন্তু এটা কি সত্যি আলোর মুখ দেখবে? তিনি সেটা পারবেন কিনা এটা পুরোপুরি নির্ভর করবে সরকারি কর্মচারীদের দক্ষতা, সততা এবং সদিচ্ছার ওপর। সাসপেন্স এখন তুঙ্গে। আমলাতন্ত্রের কালো দেয়াল কি এই নতুন বাংলাদেশের স্বপ্নকে আটকে দেবে, নাকি সমস্ত বাধা ডিঙিয়ে বাংলাদেশ সত্যি সত্যি বিশ্ব অর্থনীতিতে এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে?